মানে এরকমও জানা যায় যে ধরো কোনো দুর্ঘটনা আসার আগে হয়তো কাউকে সতর্ক করে দেয় কিন্তু মালিক জানতে পেরে যায়। এসে বাঘটা এমন ভাবে এসছে আমরা কিন্তু ছজনের মধ্যে কেউ জানতে পারিনি। সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলে সবাইকে স্বাগত। তো আপনারা জানেন যে জীবনে চলার পথে বহু নানা ঝড় ঝাপটা বাধা বিপত্তি আসে, আর সেই সব বাধা বিপত্তি কাটিয়ে আমাদের বেঁচে ওঠার লড়াই হয়ে ওঠে। তো আজ আমরা এই মানুষটির সাথে সাক্ষাৎ করব যিনি দীর্ঘ বহু বছর আগে জঙ্গল করতেন এবং জঙ্গল করতেন ওনার দাদাদের সাথে। তো সংসারের অভাব যখন আসে, কোথা থেকে দুমুঠো খাবারের জন্য বা রোজগারের জন্য যদি পয়সা আসে হাতে, তো সেহেতু ওনারা জীবিকার জন্য গিয়েছিলেন জঙ্গলে। আর সেই মুহূর্তে জঙ্গলে গিয়ে দুর্ঘটনা ঘটে যায় একটা। তো আমরা এনার সাথে আমরা পরিচয় করব। ইনি এনার দাদাকে হারান সুন্দরবন জঙ্গলে। তো আসুন আগে আমরা পরিচয় নিই, তারপরে যা ঘটেছিল পুরো ডিটেলসটা ওনার মুখ থেকেই আমরা শুনবো। আমার নাম মনোরঞ্জন দাস, বিজয়নগর বাড়ি। দাদার নাম হচ্ছে কানাই দাস, আর ডাক নাম হচ্ছে ভীম, দুটোই নাম। উনি হচ্ছে আমার মেজদা, আমি তার ছোট ভাই। উনি বহুদিন থেকে জঙ্গল করতে করতে আমিও তাতে ছিলাম। আমাকে মোটামুটি দাদা বললো যে ভাই একটা লোক কম আছে, তুই জালে যাবি জঙ্গলে মাছ ধরতে? আমি হ্যাঁ। আমি তখন বাড়িতে যখন আছি, দাদা যখন ডাকছে, আমি দাদার সঙ্গে গেলাম। এবারে আমরা বাড়ি থেকে মোটামুটি দাদা আর আমি বেরিয়ে যাওয়ার পরে ওখানে গেছি। গিয়ে এবারে যেদিন নৌকো ছাড়ার কথা, সেদিন হচ্ছে নৌকো ছাড়া হয়নি কোনো কারণে। তার পরের দিন সকালবেলা ভোরের দিকে নৌকোটা ঘাটের থেকে নৌকো মাঝি সহ এবং আমরা ছজনেই ছিলাম। এবার নৌকো বেয়ে আমরা যেখানে মাছ ধরার জায়গা নির্দিষ্ট, সেখানে আমরা গিয়ে মাছ ধরলাম। ওইটা চামটা 3 নম্বর। মাছ ধরলাম। ধরার পরে মাছ কিছুটা হয়েছিল ওই সময়। সেই সময়কার জাল ছিল বেড় জাল, 6 জন করে থাকতো এবং 2 জন করে নামিয়ে দিত, আর 4 জন থাকতো জাল সহ, এবং আর 4 জনই থাকতো নৌকোতে। পুরো জালটা ছাড়ার পরে সবাই এবারে জলে আমরা নেমে যাই। নেমে যাওয়ার পরে আমরা 6 জনই একত্রে হলাম, এক জায়গায় হলাম। হওয়ার পরে জালটা উঠলো। ওঠার পরে জালের মধ্যে যে মাছটা থাকে, সেই মাছটা দাদা একটা ছোট্ট একটা নেট জাল থাকে, সেই জালের মোটামুটি মাছটা ধোয়া পরিষ্কার করতে এবং আমি আমার কাজে যার যেরকম কাজ থাকে সেইভাবে তারা কাজ করছে। এবং দাদা নিচেই ছিল, মাঝে একজন যে ছিল, যে ভদ্রলোক, যে কাছাকাছি বাড়ি সেটা, হ্যাঁ, উনি হচ্ছে এই আমি যেভাবে বসে আছি, নৌকো যেমন এইভাবে বসে থাকে এইভাবে বসে আছে। তার পাশে আরেকজন যে ছিল, যে দাদার সঙ্গে কাজ করতো, সে সাইডে ছিল। এইবারে আমরা অলরেডি নৌকোতে কাজ করতে গিয়ে এবারে দেখা যাচ্ছে চেপে কাজ করার পরে মোটামুটি জঙ্গল থেকে বেরিয়ে এসে বাঘটা এমন ভাবে এসছে, আমরা কিন্তু 6 জনের মধ্যে কেউ জানতে পারিনি। এইবারে জাল ছাড়ার আগে, তার আগে মানে যে নৌকো মালিক, তার কাছে টর্চ থাকে এবং দাদাদের কাছে টর্চ থাকে। টর্চটা মেরে দেখলো কি কোনো জায়গায় কোনো কিছু নেই। এটা রাতের ঘটনা। কত রাত হবে? তখন আপনার রাত হবে 7টা 7:30টার মধ্যে, শীতকাল। বাংলা 1409 সাল, রবিবার ছিল ওই দিন। ঘটনাটা ঘটে সন্ধ্যার সময়। এইবারে যখন ওরা চলে আসলো জঙ্গল থেকে বেরিয়ে এসে, হচ্ছে দাদাকে যখন অ্যাটাক করলো, তখন হচ্ছে আমি মোটামুটি চুপ হয়ে গেছি, বোবার মতন হয়ে গেছে, আর বাকি লোকজন চুপচাপ হয়ে গেছে। এইবার সাইডে একটা নৌকো ছিল, মানে কাঁকড়া নৌকো, একটু দূরে ছিল। এখান থেকে ধরুন 150 কি 200 ফুট দূরত্বে ছিল। আমরা যখন হচ্ছে নৌকোর মধ্যে আছি, যখন ধরলো যখন মাঝি, তখন নৌকো দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর পরে মাঝিও কিছু করলো না। ওই দিন মোটামুটি সকালে কিন্তু আমরা রান্না খাওয়া দাওয়া করেছি এবং জঙ্গলে যেটুকু কাঠ জ্বালানি, সেগুলো কাঠ মানে কাটা দরকার, তাতেও আমরা কেটেছি। এইবার নৌকোতে ছিল এবং তাতে সেসব গুরুল টুল যা থাকে কাটারি সেগুলো হচ্ছে ছিল। কিন্তু ইচ্ছে করলে ভাবলে কিন্তু মালিক কিন্তু ছাড়াতে পারত। ওই রাতের বেলা কি দেখা যাচ্ছিল? যখন বাঘটা যখন আসে আমরা দেখতে পাইনি, ঠিক আছে। এইবারে হচ্ছে মালিক কিন্তু তখন নৌকো মাঝি কিন্তু তখন টর্চটা আর মারেনি, চুপচাপ বসে আছে। ও কিভাবে কি জানতে পারে কি না পারে আমরা জানি না। ওদের দীর্ঘদিন থেকে জঙ্গল করছে। আচ্ছা, দেখা যাচ্ছে ওরা ভাবে হয়তো নৌকো মাঝি মালিক জানে যে আমাকে তো স্বপ্নে জাগিয়েছে, আমাকে কাউকে না কাউকে দিয়ে আসতে হবে, তাহলে আমার একটা পরের একটা ব্যাপার থাকে। তাহলে এই দুর্ঘটনা এইভাবে হয়ে গেছে। মানে এরকমও জানা যায় যে ধরো কোনো দুর্ঘটনা আসার আগে হয়তো কাউকে সতর্ক করে দেয়, কিন্তু মালিক জানতে পেরে যায়। আচ্ছা, মালিকের বাইরে যারা থাকে 5 জন, তারা কিন্তু জানতে পারে না। মালিক যদি আমাদেরকে জানিয়ে দেয়, তাহলে তার ব্যবসাটা আর হবে না, মানে সে জঙ্গল করা বন্ধ হয়ে যাবে।
এইভাবে দুর্ঘটনা হয়ে যাওয়ার পরে কাঁকড়ার নৌকো যে একটা পাশে ছিল 150 ফুট দূরে, তারা আমাদের আওয়াজটা পেলো, কান্নাকাটি করছে আমি। এইবারে তারা আমাদেরকে বকাবকি করে, তোমরা 6 জনের মধ্যে একজনকে ধরেছে, তোমরা কি 5 জন আর কেউ ওকে ছাড়াতে পারলে না? এবার বাঘটা এসে যথারীতি হচ্ছে জলে ঝাপটে একবার কাদাতে লটপট হয়ে গেছে। কাদা কিন্তু চুপচাপ, কিন্তু আর জলে হয়ে গেছে। তখন কি ওখানে জল ছিল? যখন তখন হালকা জল ছিল, কাদা ছিল, কাদা জল দুটোই সমান সমান ছিল। যখন ধরলো তখন মালিক ওখানে দাঁড়িয়ে আছে এবং চুপচাপ, কিছু বলছে না, নির্বাককে। এবার ওই কাঁকড়া নৌকোদার বকছে, বকাবকি করছে, আমি কান্নাকাটি করছি। মালিকের তখন একটা কথার প্রশ্ন হলো, উত্তর হলো, তুই কান্নাকাটি করছিস কেন? এইভাবে এই কথাটা বললো। তারপরে ওখান থেকে বেরিয়ে আসলাম মোটামুটি। এবার বাঘটা ধরার পরে নিয়ে চলে যাচ্ছে সোজা, একদম মানে গালে করে নিয়ে চলে যাচ্ছে। আপনারা সব দেখতে পাচ্ছেন? আমরা দেখতে পাচ্ছি। মালিক তখনই টর্চটা মারলো, তার আগে টর্চ মারেনি। মানে যখন নিয়ে যাচ্ছে তখন? হ্যাঁ, যখনই নিয়ে তখনই টর্চটা মারলো, তার আগে কিন্তু মারেনি। মারলে কিন্তু আমরা জানতে পারতাম, আমরা সাবধান হয়ে যেতাম। সেটা মালিক কিন্তু করলো না। আচ্ছা, এইভাবে হলো। হওয়ার পরে ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে মানে কিছুটা আসলাম, এসে আমরা একটা মোটামুটি জায়গায় ছিলাম, ওই খালের মধ্যে, বড় একটা খালের মধ্যে থাকার পরে ওখানে অ্যাঙ্কার করলাম। অ্যাঙ্কার করার পরে মোটামুটি আর আসতে পারলাম না। তারপরের দিন সকালবেলা ধরুন 9টা সাড়ে 9টার দিকে আমরা আসলাম। এসে হচ্ছে এই আশপাশে যারা গ্রামের লোকজন অনেকে থাকে, হঠাৎ এই নৌকোটা চলে আসলো কেন, কালকের কাছে আজকে চলে আসলে কিছু একটা, কোনো কিছু একটা দুর্ঘটনা, একটা বিপদ হলে হতে পারে, এরকম জানাজানি হতে লোকজন সব ওই নৌকোর কাছে এসে গেছে। আসতে বলছে কি ব্যাপার, না এইভাবে এইরকম একটা ঘটনা হয়েছে। এইবারে ঘটনা হওয়ার পরে আমি বাড়িতে আসলাম, আমি কান্নাকাটি করছি। না স্ত্রী মানে আমার বৌদি, মেজে বৌদি কান্নাকাটি করছে, ছেলে মেয়েরা কান্নাকাটি করছে। তারপরে লোকজন জড়ো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে যে মালিক, মোটামুটি নৌকোর মালিক, তখনই হচ্ছে বিদ্যা ফরেস্ট অফিসে গেল। এখানে কাছাকাছি একটা বিদ্যা ফরেস্ট অফিস আছে, সরকারি অফিস। ওখানে গিয়ে বললো যে এইভাবে এই ঘটনা হয়েছে। আর তখন ওনারা বললো, অফিস থেকে বললো যে, স্যাররা বললো ঠিক আছে, কোথায় হয়েছে, জায়গাটার নাম বললো সকলে। করার পরে এবারে হচ্ছে সেইখানে গিয়ে স্পটে গিয়ে দেখলো, ইনকোয়ারি করে সত্যি যে ঘটনাটা ঘটেছে সত্যিকারে। এইবারে ওখানে আমরা একটা নিশানা দিয়েছি, কোনো কিছু হলে মোটামুটি একটা ধরুন একটা লাঠির মাথায় একটা, যার যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার গামছা একটা দিয়ে আসতে হয়, চিহ্ন একটা দিয়ে আসতে হয়। কেননা দিয়েছি ওইখানে গিয়ে দ্বিতীয়বার কোনো লোক যেন গিয়ে মাছ আচ্ছা, যে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সবাই সাবধানে থাকবে। আচ্ছা, এইভাবে আমরা করি জঙ্গলে। এবার আমি বাড়িতে আসলাম, এসে হলো। হওয়াতে দাদা চলে গেল, বৌদি টেনশনে পড়ে গেল। বৌদি মোটামুটি টেনশনে পড়ার পরে তিনি হচ্ছে কয়েক বছর ছিল বেঁচে, তারপরে মারা গেল। মারা যাওয়ার পরে মোটামুটি ছেলে দুটো, একটাই ছেলে, 3টে মেয়ে, অসহায় একদম। তাদেরকে ছোট অবস্থা থেকে আমার কাছে ছিল, আমি দায়িত্ব নিলাম। ভাইপো মানে আমার ছেলের মতো, অবশ্যই একদম ছেলে। হ্যাঁ, নিয়ে তাদেরকে মোটামুটি এখানে ওখানে যোগাযোগ করে ছোটাছুটি করে বাসন্তী যে আশ্রম আছে ওখানে আমি ভাইপো মেয়েকে ভর্তি করালাম। করানোর পর ওখানে একটু লেখাপড়া ছিল, শেখার পরে মানুষ বড় করলাম। করার পরে ওনাদেরকে বিয়ে থাকা দিলাম। দেওয়ার পরে এখন আমি আছি এবং ভাইপো আছে এবং হচ্ছে মেয়েরা হচ্ছে তারা সংসার ধারণ করছে। বৌদি উনি মারা গেছে। তো আজ আমরা এই মানুষটির সাথে কথা বলে শুনলাম সত্যিকার এনার মধ্যে যে কষ্টটা লুকিয়ে ছিল, আজ আমরা সত্যি জানতে পারলাম। তিনি যদি আজকে আপনাদের সামনেও শোনালো যে কিভাবে ওনার দাদাকে বাঘের আক্রমণে থেকে বাঁচাতে পারেননি, বা দুর্ভাগ্যক্রমে কেউ, ইনি তো আর একা পারবে না। একটা মানুষকে বাঁচাতে গেলে সবাই যদি সামিল হয়ে না ঝাঁপিয়ে পড়তো তাহলে কোনো কিছু হয় না। তো সেই অবস্থায় যাই হোক উনি আর ফেরাতে পারেননি। যদি ভিডিওটি দেখে আপনাদের মনে একটু জায়গা করে নেয় তাহলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিন। সাথে থাকুন, পাশে থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।